দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী মুনের কাছে। আপু, যেমনটি বলছিলাম যে গানের মানুষ আসলে গানকে ঘিরেই সব রকম ব্যস্ততা থাকে, তো এই সময়টা আসলে কেমন যাচ্ছে গানের সাথে? এখন তো আসলে ইউটিউবের যুগ, সো অনেকগুলো চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আমার গান করা হচ্ছে, রেগুলারলি রেকর্ডিং করা হচ্ছে। রিসেন্টলি গত 3-4 দিন আগে আমার একটি নতুন গান রিলিজ হয়েছে, রঙ্গিলা নাইয়া শিরোনামে। তো গানটির কথা এবং সুর হচ্ছে রনক রায়হান ভাইয়ের, আর গানটি মিউজিক করেছেন তরিক আঙ্কেল। তো গানটা মানে আমার মনে হচ্ছে দর্শকদের ভালো লাগবে, একটু রিদমিক টাইপের একটা গান। আরো এছাড়া আমার অনেকগুলো গানের রেকর্ডিং চলছে, যেগুলো সামনে রিলিজের অপেক্ষায় আছে। আচ্ছা, এখন তো প্রত্যেক সঙ্গীত শিল্পী আসলে নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য কাজ করে, সেক্ষেত্রে আপনার নিজের ইউটিউব চ্যানেলের জন্য কি কাজ করা হচ্ছে কিনা? 2015-এ আমি একটা ইউটিউব চ্যানেল করেছিলাম, বাট আসলে কন্টিনিউয়াসলি সেটা আমার হয়নি বা কন্টেন্টটা দেওয়া হয়নি। রাইট। তো ওই চ্যানেলটা অনেকদিন বন্ধ থাকার কারণে রিচ কমে গিয়েছিল। তো আমি রিসেন্টলি, আমি গত 1 বছর আগে আমি আবার নতুন একটি চ্যানেল খুলেছি, এবং সেই চ্যানেল থেকে আমার তাও রনক রায়হানের কথা এবং সুরে, নিয়ামত হোসেনের মিউজিকে আমার রিসেন্টলি একটি গান এসছে, ভালোবাসা কারে বলে। তো গানটা হচ্ছে একটু সফট মেলোডি, ফোক। তো আমার মনে হচ্ছে যে আমার দর্শকরা একটু ডিফারেন্ট ভাবে আমাকে, যখন নিজের ইউটিউব চ্যানেলের জন্য কাজ করতে চান তখন তো আসলে পুরো ইনভেস্টমেন্টটাই নিজের থাকে, তো সেক্ষেত্রে একটু প্রেসার বেশি বলে মনে হয় কিনা? নিজের চ্যানেল মানে তো নিজেকেই ইনভেস্ট করতে হবে। হ্যাঁ। তো এই জন্য আসলে তারপরেও নিজের চ্যানেলে আসলে নিজের মতো করে গান করা যায়, মানে নিজের পছন্দ অনুযায়ী। হ্যাঁ, মানে একটা নিজের একটা মানে চাহিদা অনুযায়ী করা যায়, যেটা কোম্পানিতে করা যায় না। তো একটু প্রেসার হলেও আমার মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টেরই দরকার যে নিজের চ্যানেলটাকে এস্টাবলিশড করা। আপনি একটি গান শুনতে চাইবো আপনার কণ্ঠে, কোন গানটি শোনাবেন? নিজেরই একটি গান করি। গানটির কথা এবং সুর লিখেছেন হাসান মতিউর রহমান, এবং গানটির মিউজিক করেছেন মান্নান মোহাম্মদ। রাইতে দিলাম তোমার ফোনে 10-12টা কল, একটাও ধরলে না, তুমি কেমন তর ছল। কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা, কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা। ফিরে গেলাম হেসে আমি, ফিরে গেলাম হেসে আমি ভর দুপুরের বেলা। কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা, কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা। ফিরে গেলাম এসে আমি, ফিরে গেলাম হেসে আমি ভর দুপুরের বেলা। কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা, কই গেছিলা কাইল বন্ধু দরজায় দিয়া তালা। আপনার রিসেন্ট প্রকাশিত বেশ কিছু গানের কথা আপনি বলছিলেন, যদি একটু পেছনের দিকে যেতে চাই তাহলে আসলে বেশ অনেকদিন হয়ে গেল তো আসলে মিউজিক ইন্ডাস্ট্রির সাথে আপনার কাজ করা। এই যে গান শেখা, গানকে ভালোবাসা, এই বিষয়টি কিভাবে আসলো, কিভাবে কাজ করলো? আসলে আমি খুব ছোটবেলা থেকেই গান শিখি, যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমার গান শেখা হয়। তো আসলে প্রথমে এতটা মানে প্রফেশনালি যে গান বাজনা নিয়ে যে একটা সময় প্রফেশনালি ভাবে আগাবো, হ্যাঁ, সেটা কখনোই ভাবিনি। মানে ভালো লাগা থেকে, নিজের ভিতরের একটা ভালো লাগা থেকে আসলে গান শেখা হয়েছে। পরিবারে এমন কেউ ছিলেন যিনি গান গাইতেন? আমার বাবা কিন্তু একটা সময় বাঁশি মানে বাজাতো, আর আমার কাজিনরাও মানে আমাদের কিছু ধর্মীয়, আমাদের কিছু ধর্মীয় প্রোগ্রাম এগুলোর সাথে ইনভলভ ছিলেন। কিন্তু আসলে ওভাবে মানে প্রফেশনালি ব্যাপারটা যে আমার সাথে হবে আমি ওভাবে কখনোই চিন্তা করিনি, সেটা কাজ করেনি। মানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা আসলে অনেক পরে এসেছে। কোন কোন গুরুজির কাছে আপনার তালিম নেওয়া হয়েছে? আমার ফার্স্ট গুরুজি হচ্ছে প্রবীর বিকাশ নন্দী, এবং এরপরে তপন হাওলাদার, তারপরে মিলন ভট্টাচার্য, এরপরে সুরবন্ধু অশোক চৌধুরী, আর লাস্ট হচ্ছে আমার সঞ্জীব দে গুরুজি। কি ধরনের গান শেখা হতো তখন আপনার? আমার ক্লাসিক্যাল বেসটাই শেখা হতো, বাট
এখন তো আমাকে দিয়ে সবাই ফোক গানই করায়, বাট আমার স্টার্টিংটা হয়েছে ক্লাসিক্যাল দিয়ে। এবং কিন্তু আধুনিক গানও তো আপনি গিয়ে থাকেন। হ্যাঁ, আমি আধুনিক গান, ইভেন আমি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে আধুনিক গানের এনলিস্টেড। স্টেজ শো তো আপনার প্রচুর করা হচ্ছে, কোনো মেমোরেবল স্টেজ শোর কথা কি এখন বলতে চান কিনা? আসলে আমাদের প্রোগ্রামগুলো ম্যাক্সিমামই খুব মেমোরেবল হয়, কিন্তু আমি সবচাইতে একটা মেমোরেবল যে সাইটটা সেটা হচ্ছে আমার চট্টগ্রামে আমি কিন্তু আমার ছোট থেকে বড় হওয়া হচ্ছে আমার চট্টগ্রামে, এবং অনেকেই আমাকে চট্টগ্রামের মুন হিসাবেই চিনে। আচ্ছা, যদিও আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রামের বাইরে, কিন্তু সবাই আমাকে চট্টগ্রামের মেয়ে হিসাবেই চিনে। তো চট্টগ্রাম টেকনাফে একবার একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, তো ওখান থেকে যখন আমি চলে আসতেছি, মানে ওখানকার যে অডিয়েন্স গুলা, মানে আমার গাড়ি একদম ঘিরে ধরছে যে আমাকে যেতে দিবে না। আচ্ছা, মানে ওদের কাছে রেখে দিবে আমাকে। তো এই জিনিসগুলো আসলে খুব এক্সাইটমেন্ট অবশ্যই কাজ করে নিজের ভিতরে, যে এত ভালোবাসা মানুষের, আসলে এটা তো অনেক বড় পাওয়া, শিল্পীরও সার্থকতা। আর একটা গান শুনতে চাইবো আপু, কোন গানটি শুনবো? আব্দুল করিম স্যার একটা গান করি। কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাঁধি রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, পাড়া পড়শি বাদিয়া মাহার, বাদি কাল নদী, হায় রে পাড়া পড়শি বাদিয়া মাহার, বাদি কাল নদী, মরণ জ্বালা সইতে না রে, মরণ জ্বালা সইতে না রে, দিহিবানি শিক্ষা দে রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। আপনার এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান গাওয়া হয়েছে? অনেক হবে, অনেক, মানে হিসাব আসলে। প্রথম মৌলিক গানটা কিভাবে করা, বা সেই প্ল্যানিংটা কিভাবে করেছিলেন? প্রথম মৌলিক গান করা হয় আমার হচ্ছে 2004-এ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের খুব মানে মোহসেন আউলিয়া বাবার মাজার, খুবই নামকরা মাজার। তো আমার ফার্স্ট অ্যালবাম বের হয় মোহসেন আউলিয়া বাবার মাজারের শানে। তো অ্যালবামটি আসলে তখন তো আমি অ্যালবাম কি জিনিস বা রেকর্ডিং কি জিনিস এগুলো আমি বুঝতাম না। শ্রোতাদের সাথে আসলে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে হয় সে ব্যাপারটি সে সময় জানা ছিল না। তো আমার একজন আঙ্কেল আছে, হারুন আঙ্কেল এবং জসিম আঙ্কেল, তো ওনারাই বেসিক্যালি আমাকে অ্যালবামের জগৎটাতে এনেছিলেন, এবং আঙ্কেলই আমাকে ফার্স্ট টাইম যে আমার যে অ্যালবামটা ছিল দয়ার সাগর মোহসেন আউলিয়া বাবার নামে, তো ওটা হারুন আঙ্কেলের মাধ্যমে আমার অ্যালবামটা হয়। এখনকার সময়টা তো চেঞ্জ হয়েছে, তো একজন সঙ্গীত শিল্পীর জায়গা থেকে একটুখানি চ্যালেঞ্জ বলে মনে হয় কিনা সময়ের সাথে খাপ খাইয়ে নেওয়ার বিষয়টা? এখন যেমন হচ্ছে আপনার ইউটিউব বেস বা অনলাইন বেস হয়েছে, কিন্তু তখন আমাদের যখন একটা অ্যালবাম যখন রিলিজ হতো, এটা কিন্তু মাঠে ঘাটে বিভিন্ন দোকান পাট এসব জায়গায় কিন্তু সাউন্ড বক্সে কিন্তু গানগুলো শোনা যেত। আর সবচেয়ে তখন যে মানে ভালো লাগার যে জিনিসটা ছিল, অ্যালবাম তো বের হতো ঠিক আছে, এটার একটা পোস্টারিং হতো, এবং পোস্টারটা মোটামুটি ঢাকা শহর, চট্টগ্রাম শহর, মানে বিভিন্ন শহরগুলোতে এটা
লাগানো হতো। তো এই জিনিসটা আসলে অন্যরকম একটা ভালো মানে একটা ভালো লাগার একটা ফিল কাজ করে, কিন্তু এখন সেগুলো আর হয় না। অবশ্যই এখন তো সবকিছু অনলাইন বেস হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে আমার অ্যালবামের যুগটাই আমার মনে হচ্ছে যে এটা একটা স্বর্ণ যুগ ছিল, যেটা এখন আমাদের সুন্দর একটা সময় ছিল, যেটা এখন আমাদের অতটা ফিল হয় না। যেমন এখন একটা গান যদি রিলিজ হয় এটা হচ্ছে ভিউর উপরে কাউন্ট করে। হ্যাঁ হ্যাঁ। প্রথম প্লেব্যাকের অফারটা কিভাবে এলো আপনার কাছে? এই কবির বকুল ভাইয়ের মাধ্যমে আমার ফার্স্ট ফিল্মের জগৎটাতে আমার পদার্পণ করা, এবং আমার ম্যাক্সিমাম গানই ফিল্মের ম্যাক্সিমাম গানই কবির বকুল ভাইয়ার, তারপর সুদীপ কুমার দীপ দাদার, এদের গানগুলো আমার ম্যাক্সিমাম করা হয়েছে, এবং আলী আকরাম শুভ ভাইয়ের সাথে আমার ফিল্মের বেশি কাজ করা হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে পরিকল্পনা কি গানের জায়গাটা নিয়ে? গানের সাথে তো অবশ্যই যেহেতু আছি, থাকতে চাই, মানে জীবনের শেষ সময় পর্যন্ত। এখন কতদিন থাকতে পারবো, কতদিন গাইতে পারবো সেটা গড নোস, বাট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্যই গানের সাথে থাকতে চাই। দেশে বিদেশে আসলে অনেক সঙ্গীত শিল্পী আছেন, এমন কোন সঙ্গীত শিল্পী আপনার আছেন যাকে আপনি আইডল হিসেবে মানেন? হ্যাঁ, অবশ্যই শ্রেয়া ঘোষাল, আমাদের পার্শ্ববর্তী দেশের শ্রেয়া ঘোষাল, লতাজি, আশাজি, ওনাদের গান তো অবশ্যই আমরা শুনে শুনে বড় হয়েছি। আর পাশাপাশি সুনিধি চৌহানের গান আমার খুব ভালো লাগে, মানে ওনার স্টাইল, ওনার পারফরমেন্স সবকিছু আমার খুব ভালো লাগে। আর বাংলাদেশে কনক ম্যাম, তারপর রুনা লেলা ম্যাডাম, সাবিনা আপা, ওনাদের গান, সুবীর নন্দী স্যার, সৈয়দ আব্দুল হাদি, ওনাদের গান শুনেই মোটামুটি বড় হচ্ছে, বা ওনাদের গানগুলো আমার অনেক ভালো লাগে। আপনার আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। একেবারে শেষের দিকে চলে এসেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। সবশেষে আপনার কণ্ঠে আরো একটি গান আমরা শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন কার্টুনিস্ট জেমস থারবারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আপনি যতই ভালো ছবি আঁকুন না কেন, ক্যাপশন দেখার জন্য দর্শকদের মাথা নিচে নামাতেই হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আমার ফার্স্ট মৌলিক অ্যালবামের যে গান দিয়ে আজ মানে পুরো বাংলাদেশে আমাকে মুন হিসাবে চিনেছে, গানটির কথা লিখেছেন রেহমান আরিফ আঙ্কেল, এবং গানটির মিউজিক করেছেন অনিক ফয়সাল, এবং গানটি তরঙ্গ মিউজিক থেকে রিলিজ হয়েছিল। জ্বালা সইতে পারি না রে বাবা, কাউকে কইতে পারি না রে বাবা, ব্যথা বইতে পারি না রে বাবা, ঘরে রইতে পারি না রে বাবা, জ্বালা সইতে পারি না রে বাবা, কাউকে কইতে পারি না রে বাবা, ব্যথা বইতে পারি না রে বাবা, ঘরে রইতে পারি না রে বাবা, জ্বালা সইতে পারি না রে বাবা, কাউকে কইতে। কি চেতাবিদ সে করিল আমায়, উদাসিনী হয়ে একা থাকা দায়, স্বপ্ন দেখায় চোখের পাতায়, ঘুমাতে আর পারি না রে বাবা, জ্বালা সইতে পারি না রে বাবা, কাউকে কইতে পারি না রে বাবা, ব্যথা বইতে পারি না রে বাবা, ঘরে রইতে পারি না রে বাবা, জ্বালা সইতে পারি না রে বাবা, কাউকে কইতে।